আমি পরিচয় দিয়ে নিই, আমি মেহেদী হাসান, প্রভাষক, বান্দরবান সরকারি কলেজ 34 BCS। তো আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে। আমরা জানি যে BCS এর বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে আহ, প্রশ্ন আসবে একদম অবশ্যই। এখান থেকে আহ, কয়েক 3-4 নম্বরের প্রশ্ন থাকেই। আমরা যদি এটা একদম ডিটেলস জেনে নেই তাহলে খুব ভালোভাবেই আমরা পরীক্ষাটা দিতে পারবো। তো এখানে আমাদের কমন প্রশ্ন, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু পড়েছি, জেনেছি। আমরা আজকের ক্লাসটাতে ইনশাল্লাহ এভাবেই নিজেদের জানাটাকে আরো সমৃদ্ধ করব। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা চ্যাট বক্সে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর সাউন্ড সাউন্ড কি শোনা যাচ্ছে না? কিভাবে শোনা যাচ্ছে? থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। তো আমরা প্রাচীন যুগ কোন সময়কালটাকে ধরি, কেউ কি বলতে পারবেন? বাংলা সাহিত্যের প্রাচীন যুগটা কোন সময়কালটাকে আমরা ধরি, এটা কেউ কি বলতে পারবেন? 650 থেকে 1200। ভেরি গুড। 650 থেকে 1200, এটা ডক্টর সুনীতি কুমার সুকুমার সেন তারা মতামত দিয়েছেন। আর আমাদের, সরি, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতামত দিয়েছেন। আর ডক্টর সুনীতি কুমার এবং সুকুমার সেন ওনারা কোন মতামত দিয়েছেন? 950 থেকে 1200। ভেরি গুড। তাহলে এই প্রাচীন যুগে আমাদের একটা জিনিস আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের সবাই কিন্তু শুরুর দিকটাতে একটু দ্বিমত থাকলেও শেষটা কখন হয়েছে বা আমাদের প্রাচীন যুগের শেষ কখন হয়েছে সেটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। সবাই 1200 সালকে আহ ধরেছেন, ল্যান্ডমার্ক হিসেবে ধরেছেন। আমাকে কেউ কি বলতে পারবেন কেন 1200 সালকে ল্যান্ডমার্ক হিসেবে ধরা হয়েছে? ওই সময় ব্যাপী আহ মুসলিমরা আক্রমণ করে। নতুন একটা যুগের সূচনা হয় তারপর থেকে। ভেরি গুড। আমরা এই সময় জানি যে 1204 সালে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি আহ নদিয়ায় লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। এবং এই মুসলিম শাসনের সূচনার কারণেই আমাদের প্রাচীন যুগের সমাপ্তি হয় এবং শুরু হয় মধ্যযুগে। তো আমরা এই প্রাচীন যুগের যে একমাত্র নিদর্শন আমরা জানি সেটা হচ্ছে চর্যাপদ। আমি ওই বিষয়ে আলোচনা করছি না। আমার এখানে আমরা যেটা এখন আলোচনা করবো যে প্রাচীন যুগের সাহিত্যের যে বৈশিষ্ট্য সমূহ সেটা একটু আমরা দেখি। আমাদের এক এক যুগের সাহিত্যের এক এক ধরনের বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। আমরা আধুনিক যুগে এসে এখন বর্তমানে যেসব সাহিত্য, যেসব বিষয়গুলো খুব সহজেই মনে হচ্ছে যে এগুলো আছে, কিন্তু এক সময় কিন্তু এরকম ছিল না। তো আমাদের মধ্যযুগে আমরা এক ধরনের বিষয় দেখেছি, আধুনিক যুগের প্রথম দিকে এক ধরনের দেখেছি, সে এখন এক ধরনের দেখছি। তো এই যে বিষয়গুলো আমরা দেখব যে প্রাচীন যুগের সাহিত্যের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল। তো প্রাচীন যুগের অন্যতম সাহিত্যিক বৈশিষ্ট্য ছিল যে আমাদের এখানে দেবাশ্রয় বা সম্পূর্ণরূপে ধর্মীয় উদ্দেশ্যে কিন্তু লেখা। আমরা জানি যে চর্যাপদ যেটা, এই চর্যাপদ আমাদের আহ আহ, কেন লেখা হয়েছিল, কেউ কি বলতে পারবেন? এগুলো মূলত ধর্মীয় সাধন সঙ্গীত। ওকে, ধর্মীয়। এগুলো হচ্ছে মূলত ধর্মীয় সাধন সঙ্গীত। বৌদ্ধ সহজিয়াগণ তাদের হচ্ছে যে ধর্ম যে চর্চা করার জন্য এই চর্যাপদ গুলো মূলত লিখেছিলেন গান হিসাবে। ভেরি ভেরি গুড। এই যে যে ধর্মীয় সাধন সঙ্গীত যেহেতু, তাহলে তারা নিশ্চয়ই দেবাশ্রয়ী বা দেবতাকে উদ্দেশ্য করে এই কথাগুলো লিখেছেন। এবং আমরা এখানে আরেকটা জিনিস দেখবো, মানবিকতা নেই। আমাদের প্রাচীন যুগ মধ্যযুগে কিন্তু আমাদের এই জিনিসটা খুব বেশি দেখবো। আমাদের
আধুনিক যুগের সাহিত্যের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে মানবিকতা আছে, মানুষকে নিয়ে কথা বলা হয়েছে, মানুষের বিষয়ে আলোচনা করা হয়েছে, মানুষের সুখ দুঃখের কথাকে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমাদের প্রাচীন যুগে বা মধ্যযুগের সাহিত্যে এসব কিছু আমরা সরাসরি দেখি না। আমরা আমাদের যুগ সন্ধিক্ষণের কবি, মধ্যযুগ এবং আধুনিক যুগের যে যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি যখন প্রথম কবিতা লিখলেন রাতে মশা দিনে মাছি এই নিয়ে কলকাতায় আছি, এই যে যে আছি কথাটা, আমি যে কবি হিসেবে আছি, আমরা যে মানুষ হিসেবে বসবাস করছি, এই আছি, কবির এই আছি কথাটা এর আগে কেউ কখনো বলার সাহস পায় নাই বা চিন্তা করে নাই। তো এই যে আমাদের এই মানবিকতার ব্যাপারটা আমরা প্রাচীন যুগের সাহিত্যে দেখতে পাবো না। এবং প্রাচীন যুগের সাহিত্যের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা সেটি হলো যে দুর্বোধ্য এবং হেঁয়ালিপূর্ণ। মানে এখানে কথাগুলো কি বলতে চাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না, যেমন আকার ইঙ্গিতে বা এমন ভাবে কথাগুলো বলা হচ্ছে যে কেউ এগুলো বুঝতে পারছে না। আমরা যেমন কখনো দেখবো যে কুমির কাছে উঠতেছে, হ্যাঁ, আবার কখনো কখনো বলতেছে যে একজন সুন্দরী বালিকা পাহাড়ের পর্বতের আগায় গিয়ে বসে আছে, হ্যাঁ, আবার কখনো বলতেছে যে দুধ দুইছে সেই দুধ আবার কি পাটে ফিরে যাচ্ছে। এই যে এরকম কথাগুলো আমাদের কাছে অনেকটাই কি অবাক করার মতো বিষয় হয়ে দাঁড়ায়। তো এই জন্য আমাদের প্রাচীন যুগের সাহিত্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, যে দুর্বোধ্য এবং খ্যালিপূর্ণ বিষয়টা আমরা দেখবো, এবং সম্পূর্ণরূপে এটি ধর্মীয় উদ্দেশ্যে রচিত। কারণ আমরা জানি যে এটা ধর্মীয় একটি সাধন সঙ্গীত। চর্যাপদ কিন্তু মূলত গানের সংকলন। আমরা যে চর্যাপদ বা চর্যাচর্য বিনিষ্টয়, চর্যা চর্যাশ্রয় নানা নামে এগুলোকে ডেকে থাকি, সেটা যাই হোক না কেন আমাদের এই চর্যাপদ হচ্ছে মূলত একটি সাধন সঙ্গীত। আমরা যদি চর্যাপদ, চর্যা চর্যা শব্দটা মানে হচ্ছে যা আচরণীয়, যা আচরণীয়, যেভাবে আমার যা যিনি কথা বলছেন একটু নিজেকে মিউট করে নেন, যাতে আমার কাজ যারা করছি তাদের সমস্যা না হয়। রাজীব, ফারজানুল হক, মোহন, আপনাদের এখান থেকে সাউন্ড আসছে। তো চর্যা মানে হচ্ছে যা আচরণীয়। তো এই এই কারা এই চর্যাগুলো লিখেছে? সাধক যারা তারা, তাদের জন্য লিখেছে, যারা সাধনা করবে তাদের জন্য, এবং যারা সাফল্য লাভ করেছে তারাই পরবর্তী যে নতুন নিউ কামার যারা আছে তাদের উদ্দেশ্যে কি এই চর্যাতে একটা সাংকেতিক ভাবে কথাগুলো বলে গেছে। এবং এই কথাগুলো শুধুমাত্র যারা এই সাধক তারাই বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। তো যারাই সফল হয়েছে তারাই কিন্তু সাফল্যের পথ দেখাতে পারে। তো আপনারা এখানে এই বিসিএস জার্নির সাথে এসেছেন, এখানে আমরা বিসিএস জার্নিতে যারা ক্লাস নিচ্ছি, তা আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে আমরা বিসিএস হতে পেরেছি। আমাদের অনেকেই কিন্তু আছে হতে পারে নাই। তো আমরা আপনাদেরকে একটা গাইডলাইন দিচ্ছি, তাই না? আপনারা আবার আমাদের গাইডলাইনটাকে যতটা রিলায়েবল মনে করতে পারবেন, আর যে বিসিএস হয় না তার গাইডলাইনটাকে আপনারা অতটা রিলায়েবল মনে করতে পারবেন? পারবেন না। তো ঠিক তেমনি এখানে এটা হয়েছে যে যারা আহ এই যে যে সাধনা করেছে, বৌদ্ধ সহজিয়াগণ সাধনা কেন করেছে, তাদের উদ্দেশ্যটা কি ছিল? তাদের সাধনা করার মূল উদ্দেশ্য ছিল নির্বাণ লাভ। এই নির্বাণ লাভ মানে কি, কি বলতে পারবেন? বৌদ্ধ ধর্ম কেউ আছেন? নির্বাণ লাভ উদ্দেশ্য ছিল তাদের সাধনার মূল উদ্দেশ্য। মানে পুনর্জন্মগ্রহণ করতে হবে না। বুঝি নাই। পুনর্জন্মগ্রহণ করতে হবে না মানে পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। আচ্ছা, এটা তো একটা ধর্মীয় একটা বিষয়। আরেকটা বিষয় ছিল যেটা, যে নিজেকে একদম সব ধরনের কামনা বাসনা হিংসা বিদ্বেষ থেকে কি করা, মুক্ত করে দেয়া। মানে এইসব কিছু আপনাকে আর কি করতে পারবে না, আহ পরাজিত করতে পারবে না। আপনার রিপুর তাড়নাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, মানে কোনো কিছু আপনাকে আর অধর্ম পথে নিয়ে যেতে পারবে না। আপনি একজন মহাপুরুষে পরিণত হবেন। তো এটাই হচ্ছে আমাদের নির্বাণ লাভ। এই নির্বাণ লাভকে তারা বলছে মহাসুখ প্রাপ্তি। ওকে। তো এই যে যে বিষয়টা, যখনই আপনি লাভ করবেন তখনই আপনার পরের জন্মে গিয়ে আপনি কি করতে আপনাকে পরজন্মবাদ করতে বা ইয়া করতে হবে না। তো এই যে যে তারা কিভাবে এই সাধনা করে নির্বাণ লাভ করেছে, হ্যাঁ, সেই নির্বাণ লাভের পথটা
তারা তাদের নতুন যে আসবে সাধক তাদের উদ্দেশ্যে এগুলো দিয়ে গেছে। আমরা চর্যাপদ যে আবিষ্কারের বিষয়টা আমরা আলোচনা করবো পরে, তার আগে চর্যাপদ সম্পর্কে আমরা বলি যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করেন এবং তিনি 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান দোহা নামে প্রকাশিত করেন। এবং এই বইটাতে আরো 3টা বই ছিল, সর্বপাদের দোহাকোষ, কৃষ্ণপাদের দোহাকোষ এবং ডাকা। তা আমরা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে কি জানি, কেউ কি বলতে পারবেন? তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ, বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ওকে, তো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং তিনি যখন তার আসল নাম ছিল হরপ্রসাদ শাস্ত্রী। ওকে, কিন্তু যখন তিনি এই যে চর্যাপদটা আবিষ্কার করলেন, এই কারণে তার নামের আগে এই মহামহোপাধ্যায় উপাধিটা দেয়া হলো। তো তিনি এটা নেপালের রাজদরবারে গিয়ে আবিষ্কার করেছেন, ওখান থেকে তারপরে আবিষ্কার করে এনে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে সংকলন করে কি করেন, প্রকাশ করেন। তো এই যে তিনি কি একবার গিয়েই জিনিসটা আবিষ্কার করে ফেলতে পেরেছিলেন? এটা কিন্তু পারেননি, তাকে 3বার যেতে হয়েছে এবং এই তিনবার গিয়ে তৃতীয়বারের বার তিনি এই এই পুরাতন যে বাংলা ভাষার যে বৌদ্ধ গানের যে দোহাগুলো ছিল, সেই দোহাগুলো তিনি খুঁজে পেয়েছিলেন। প্রথমবার তিনি গিয়েছিলেন 1897 সালে, দ্বিতীয়বার গিয়েছিলেন 1898 সালে। এরপরে গিয়ে তিনি 1907 সালে নেপালের রাজদরবারে যান আবার, এবং ওখান থেকে 3বারের বার গিয়ে এই জিনিসটা পান। এবং 1907 সালে এনে কিন্তু এগুলো কি করছে, 1900 প্রকাশ করতে করতে 1916 সাল লেগে গেছে। 1916 সাল লেগে যাওয়ার অন্যতম একটা কারণ ছিল যে এইটাকে তিনি সম্পাদনা করেছেন, এটার ভাষাতাত্ত্বিক আলোচনা, এটার কোথা থেকে এসেছে এগুলো নিয়ে যাচাই বাছাই ইত্যাদি করতে করতে তার অনেক সময় লেগে যায়। একদম নাম নাই, কিন্তু ওখান থেকে খুব সাউন্ড আসছে, আপনি একটু কাইন্ডলি আপনার মিউট করে রাখেন। এটা একটা অনলাইন ক্লাস, কার্টেসি, নিজেকে মিউট করে রাখা। আপনারা বিসিএস ক্যাডার হইতে আসছেন, তো বিসিএস ক্যাডার হতে গেলে আপনাদের অনেক ম্যানার্স শিখতে হবে, অনেক বিষয় আপনাদেরকে কমন সেন্স গ্রো করতে হবে। আপনি এখানে অনলাইন ক্লাস করতে আসছেন, তো আপনি যদি এখন আপনার যদি খেয়াল না থাকে যে আপনি আপনার আনমিউট করা, এখানে আমরা বাকি যারা আছে তাদের সবারই কি হচ্ছে, সমস্যা হচ্ছে, তাই না? তো যাই হোক, যে 1000 বছরের পুরাণ বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা নামে এই বইটা যখন 1916 সালে প্রকাশিত হলো, তখন চারিদিকে একটা হৈ হৈ পড়ে গেল। হৈ হৈ পড়ে গেল কেন? কারণ সবাই চায় নিজের পরিচয় বের করতে, সবাই চায় নিজের শিকড়ের সন্ধান বের করতে। ওকে, তো তিনি এই বইটাতে তিনি যখন একটা মতামত দিলেন যে বইটার ভাষা হচ্ছে দেখি বাংলা, এরপরে হিন্দি, মৈথিলি, উড়িয়া, তারা ওই ভাষার যে বিভিন্ন ভাষাবিদরা আছে তারা এসে দাবি করতে লাগলো যে না, এই চর্যাপদ হচ্ছে তাদের ভাষার একটা উম, আহ, তাদের ভাষার একটা নিদর্শন। তো তখন এগিয়ে আসলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি একটা বিশাল বই লিখলেন, ওডিবিএল, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই বইটা লেখার পরে তিনি ওখানে জাস্ট এটাই প্রমাণ করছেন যে চর্যাপদের ভাষা বাংলা ভাষা। ওখানে ক্রিয়াপদের ব্যবহার, সর্বনামের ব্যবহার, ঠিক আছে, তারপর বিভক্তির ব্যবহার, এরকম কিছু বিষয়গুলো তিনি, তারপর হচ্ছে যে তোমার এই যে সাকুল্যবাচক সর্বনামের ব্যবহার, তারপর এরকম, তারপর কখনো কখনো আমরা যে বিভিন্ন ধরনের প্রবাদ প্রবচন ব্যবহার করি সেগুলোর ব্যবহার, এই সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনি প্রমাণ করলেন যে চর্যাপদ বাংলা ভাষারই প্রাচীনতম নিদর্শন। তো এরপরে আর কেউ এটা সাহস করে নাই যে চর্যাপদকে তাদের ভাষার হিসেবে দাবি করবে। আমরা চর্যাপদের আবিষ্কারের বিষয়টি দেখলাম। তো চর্যাপদের রচনাকাল আছে, রচনাকাল নিয়ে নানা একটু মতভেদ আছে। সেই মতভেদ আমরা একটু দেখবো। যে প্রথমে দেখি যে পাল আমলে চর্যা রচনা শুরু হয় এবং শেষ হয় সেন আমলে। আমরা জানি যে পাল আমল আমাদের বাংলা দেশের বা ইয়েতে সবচেয়ে বেশি সময় ধরে যে যারা ইয়ে করছে তাদের ভিতরে
প্রথমে আসছে পালরা, 400 বছরের মতো শাসন করছে। এরপরে আসছিল মোগলরা, তারা প্রায় 750 বছর শাসন করেছিল। এবং শেষ হয় সেন আমলে, সেনরা প্রায় 200 বছরের মতো শাসন করে। তো আমাদের দেখো, পাল শাসন আমলে ছিল কারা? বৌদ্ধ। পালরা কিন্তু সবাই কিন্তু কি ছিল? বৌদ্ধ। আমি একটু সরি, তুমি করেই বলতেছি, অনার্স স্টুডেন্টদের সবসময় তুমি বলতে বলতে আপনার এটা মাইন্ড করিয়েন না, কখনো আপনি কখনো তুমি। ওকে। তো পাল শাসন আমলটা ছিল বৌদ্ধ শাসকদের। আর সেন শাসন যারা ছিল, এই সেন শাসনরা ছিল হিন্দু ধর্মাবলম্বী। তারা উত্তর ভারত থেকে এই অঞ্চলে এসেছিল এবং এখানে সেন তারা শাসন আমল শুরু করে। আমাদের সেন শাসন আমলের আরেকটি হচ্ছে যে বর্ণ প্রথা। এই বর্ণ প্রথা কিন্তু শুরু হয় সেন শাসন আমলে। তো এই সেন শাসন আমলেই আমাদের সরি, এই চর্যাপদের রচনাকাল শেষ হয়। তো 1204 সালে যখন ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি বাংলায় বিজয় করেন, সেই হিসেবে ডক্টর সুনীতি কুমার তাই চর্যা রচনা শেষ সময় ধারণ করেন কি 1200। এটাতে সবাই কি করেছে? মতামত একই দিয়েছে। আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখবো, ডক্টর রাহুল সংস্কৃতায়ন দেখবো, তারপর ডক্টর সুনীতি কুমার, ডক্টর সুকুমার সেন, হ্যাঁ, তারপর হরপ্রসাদ শাস্ত্রী বা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তারা সবাই 1200 সালকে শেষ সময় হিসেবে সিলেক্ট করেছেন। আর তিনি তার এই চর্যার পদের সময়কালটাকে নিয়ে আলোচনা করার জন্য এই যে বলেছিলাম যে এখানে তিনি সময়কালটাও আলোচনা করেছিলেন, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটাকে সংক্ষেপে বলে ODB। তো এই যে একটা কথা এখানে বলছেন, এই গ্রন্থে চর্যার ভাষাতত্ত্ব বিশ্লেষণ করে তিনি বলেছেন, 14শ শতকের শেষ ভাগে রচিত বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন অপেক্ষা চর্যার ভাষা 150 বছর প্রাচীন। এটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে যে শ্রীকৃষ্ণ কীর্তনের চাইতে চর্যাপদের ভাষা কত বছর প্রাচীন? 150 বছর প্রাচীন। এটা কে বলেছেন? বলেছেন ডক্টর সুনীতি কুমার। তাহলে এই কথাটা তিনি বললেন। আমরা জিনিসটা এভাবে ব্যাখ্যা করতে পারি যে আমাদের চর্যাপদের পরে আমরা মধ্যযুগের যে প্রথম সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন আসলো, হ্যাঁ, এখানে কিন্তু এর ভিতরে আর কোনো বাংলা সাহিত্য আমরা পেলাম না। এর ভিতরে ভাষা তো আর থেমে নাই, ভাষা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। ভাষা হচ্ছে নদীর মতো, হ্যাঁ, শুধু পরিবর্তন লাভ করে, সেটা সময়ের সাথে, সেটা জায়গার সাথে। 10 মাইল পর পর ভাষা চেঞ্জ হয়ে যায় এবং বাই জেনারেশন ভাষাটাও কি চেঞ্জ হয়ে যায়। যেমন আপনি আপনাদের দাদা দাদি তাদের সাথে যখন একটু কথা বলতে যাবেন, দেখবেন যে তাদের কথার সাথে আপনার বর্তমান সময়ের কথার কিছু কিছু পার্থক্য আপনারা দেখবেন। আপনারা মুভি দেখেন না? মুভি দেখতে গেলে উত্তম কুমারের মুভির যে ডায়লগ গুলো, ভাষাগুলো বর্তমান সময়ে বাংলা ভাষার সাথে কি সেগুলো দেখবেন যে অনেক অনেক পার্থক্য আপনারা আইডেন্টিফাই করতে পারতেছেন। তো এখানে মাত্র 20-30 বছরে, এই 30-40 বছরে এর এতটুকু পার্থক্য হয়েছে। তো ওখানে প্রায় 150 বছরের পার্থক্য। কারণ আমরা চর্যাপদের ভাষা কেমন দেখলাম? উঞ্চা উঞ্চা পাবত তাহে বসে সবরি বালি মরঙ্গ পিচ্ছ পরিধান সবরি গুঞ্জরি মালি। এই যে এখানে আমরা এভাবে ভাষা দেখলাম, কিন্তু কিন্তু আমরা এই ইয়ার ভাষাতে দেখলাম যে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাতে যে বারবার কনসেন্ট্রেশন। কন্টিনিউ করেন, আমি মিউট করে দিয়েছি। আচ্ছা, চর্যাপদে এই শ্রীকৃষ্ণ যা বলতেছিলাম যে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাতে এসে দেখলাম আমরা আরেকটু পরিবর্তন। বধূ কেমনে ধরিব হিয়া আমার বাড়ি, আমার বধূ আন বাড়ি যায় আমারই আঙিনে দিয়া। হ্যাঁ, তাহলে এই যে দেখেন এখানে কিন্তু ভাষাটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো আমরা যেমন একজন ছোট বাচ্চাকে জন্মের সময় দেখছি, তার 10-15 বছর ভিতরে আর তাকে দেখি না, হঠাৎ করে একদিন দেখলাম সে অনেক বড় হয়ে গেছে। তো ঠিক তেমনি এখানে আমরা বিশাল একটা পার্থক্য দেখতে পেলাম শ্রীকৃষ্ণ কীর্তনের সাথে চর্যাপদের ভাষা। তো এইটা থেকে ডক্টর সুনীতি কুমার বললেন যে কি এই ভাষাটা প্রায় 150 বছর প্রাচীন। তো আমরা এই এই চর্যাপদের সময়কাল নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ 650 থেকে 1200 সাল, ডক্টর সুনীতি কুমারের মতে 950 থেকে 1200, ডক্টর সুকুমার সেনের মতে 900 থেকে 1350। তো এখানে একটু আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কেন 650 সালের কথা বলেছেন, তিনি মিননাথ নামে একজন কবির কথা বলেছেন, তিনি 650 সালের দিকে জীবিত ছিলেন।
তো এই মিন্নাত নামে একই আবার দেখা যাচ্ছে যে 950 সালেও ডক্টর সুনীতি কুমার তাকে আইডেন্টিফাই করছে, কিন্তু একটা মানুষ 100 বছর থেকে 120 বছর পর্যন্ত বাঁচতে পারে, বা সর্বোচ্চ আমরা ধরে নিলাম 150 বছর। আগের দিনের মানুষরা যেহেতু ভালো খাওয়া দাওয়া করতো, ভালো সেফ এন্ড ক্লিন পরিবেশে থাকতো, কিন্তু দেখেন 300 বছর কিন্তু বেঁচে থাকা অসম্ভব একটা ব্যাপার। তো 300 বছরের পার্থক্য কোনোভাবেই হতে পারে না। এটা নিয়ে একটা দ্বিমত এখনো রয়ে গেছে। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেটা বলেছেন যে সেখানে মিন্নাতের পরিচয় তিনি দিয়েছেন এবং প্রমাণ দেখিয়েছেন। আবার ডক্টর সুনীতি কুমার বলছেন যে না, এটা সেই মিন্নাত না, ওই যে কবি মিন্নাতের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছে সেই মিন্নাত একই নামে আরেকজন কবি হয়তোবা পরে এসেছিলেন। তো এখান থেকে আমরা দেখতে পাই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, ডক্টর সুনীতি কুমারের মতে 950 থেকে 1200, এবং সুকুমার সেনের মতে 900 থেকে 1350-এর এই সময়কালটা আমরা দেখতে পাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চ্যাট বক্সে সেটা প্রশ্ন করতে পারেন, আমি চেক করে আপনাদেরকে সেভাবে রিপ্লাই দিব, অথবা রেইজ হ্যান্ড করতে পারেন, সেই রেইজ হ্যান্ডের মাধ্যমে আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চর্যাপদের সময়কাল গেল, আমরা চর্যাপদের সময়কালের পরে দেখবো যে চর্যাপদ নেপালে যাওয়ার কারণটা কি ছিল। আমরা নেপালে কিছু ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে নেপালে যাওয়ার অন্যতম একটা প্রধান কারণ ছিল যে আমরা দেখেছি যে পাল শাসন আমলে চর্যাপদের রচনাকাল শুরু হয় এবং সেন শাসন আমলে এটা শেষ হয়। তো এখানে সেন শাসন আমলে যেহেতু বর্ণপ্রথার কথাটা আমি আপনাদেরকে বলেছিলাম, সেই বর্ণপ্রথার কারণে এমন একটা অবস্থা হয়েছিল যে এই মানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অনেকেই কি করতে পারছিল না, তাদের ধর্মটা স্বাধীনভাবে পালন করতে পারছিল না। অনেকে বাইরে বাইরে হিন্দু ধর্ম পালন করলেও মনে মনে তারা বৌদ্ধ ধর্ম অনুসারী ছিল। তো এই যে বর্ণ প্রথা, তারপর বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপরে নানা ধরনের সরকারি রাজার আক্রোশ, হ্যাঁ, এইসব কারণে তারা আনসেফ মনে করেছিল এবং তারা এখান থেকে কোথায় চলে যায়, নেপালে চলে যায়। নেপাল কিন্তু যেহেতু হিমালয় অধ্যুষিত একটা তৎকালীন সময়ে অনেকটা দুর্গম এলাকা বলতে পারি। এখন তো আমাদের জন্য প্লেনে যাওয়া আসা করতেছে অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু একসময় যখন প্লেন ছিল না বা কিছু ছিল না তখন কিন্তু দুর্গম এলাকায় ছিল। আর তারা যেহেতু সাধক, হ্যাঁ, সাধনার জন্য তারা কোথায় যেতে চাইবে, অবশ্যই এমন সেফ জায়গায় যেতে যাবে যেখানে সাধারণ জনমানুষের ইয়েটা কম। তো সেই হিসেবে তারা নেপালে চলে যায়। আবার আরো অনেকে বলতেছে যে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার যখন 1204 সালে বাংলা আক্রমণ করলো, হ্যাঁ, এখানকার বৌদ্ধ যারা সহজে ইয়ারা ছিল তারা সেফ মনে না করে তারা ওই পথ এগুলো নিয়ে তাদের যে চর্চার যে ইয়েগুলো ছিল, সংগ্রহগুলো ছিল, সেগুলো নিয়ে তারা নেপালে চলে যায় এবং ওখানেই নেপালের রাজদরবারে এগুলো সংরক্ষিত ছিল। তো চর্যাপদের আবিষ্কারের ইতিহাস, আমরা চর্যাপদের আবিষ্কারের ইতিহাসে দেখবো যে 1882 সালে, খেয়াল করেন, 1882 সালে আমাদের রাজা রাজেন্দ্রলাল মিত্র তিনি বিবিধার্থ একটা পত্রিকায় তিনি একটা আর্টিকেল লিখলেন। সেই আর্টিকেলের নাম হচ্ছে যে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। নেপালে যে সংস্কৃত ভাষায় যে বুদ্ধিস্ট লিটারেচার গুলো আছে সেগুলো একটা তিনি আবিষ্কার করলেন, আর্টিকেল লিখলেন। তো তিনি এখানে নেপালে প্রাপ্ত বিভিন্ন সংস্কৃত ভাষায় রচিত বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা তিনি আলোচনা করেন এবং এই সূত্র ধরে ওই যে হরপ্রসাদ শাস্ত্রী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন কি ছিলেন, সভাপতি ছিলেন, তিনি চলে গেলেন নেপালে। 3 বার গেলেন, 3 বার গিয়ে তৃতীয়বারের বার 1907 সালে তিনি নেপালের রাজদরবারে গিয়ে এই যে রয়্যাল লাইব্রেরি যেটা আছে সেই রয়্যাল লাইব্রেরি থেকে তিনি কিছু পুঁথির সন্ধান পান। সেখানে যা চর্যাচর্য বিনিশ্চয়, ডাকার নখ, সরপাদের দোহা, হ্যাঁ, কৃষ্ণপাদের দোহা, এরকম নামে কি লেখা ছিল। তো এখানে চর্যাপদটা ছিল একমাত্র ভাষায় লেখা, চর্যাপদটা ছিল একমাত্র বাংলা ভাষায় লেখা এবং বাকিগুলো যেগুলো পান, যে ডাকার নখ, সরপাদের দোহা, হ্যাঁ, সেগুলো তিনি ওগুলো আপনার ভাষায় লেখা ছিল, তোমার অপভ্রংশ ভাষায় লেখা ছিল। অপভ্রংশ ভাষা হচ্ছে যে আমাদের ভাষার একটা অংশ। আমরা জানি যে একদম সেই আমাদের যে প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, সেই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে
নানা ভাগে ভাগ হতে হতে ক্যান্তন, সপ্তম, হ্যাঁ, এভাবে আমাদের অপভ্রংশ আসলো। অপভ্রংশটাকে বলা হয় যে ভাষার যে কিছুটা বিকৃতি হয়ে লাভ করে সোজা কথা, তখন সেটাকে অপভ্রংশ বলে। সেই অপভ্রংশ থেকে, গৌড়ীয় অপভ্রংশ থেকে আমাদের বাংলা ভাষাটা এসেছে। তো একজনে প্রশ্ন করেছেন, হয়তো বা একটু দেখি কি প্রশ্ন করেছে। সুকুমার সেনের মতে 950 থেকে 1350 দেওয়া আছে বইয়ে, তাহলে কোনটা সঠিক? 950 থেকে কোন বইতে দেয়া আছে একটু আমাকে বলতে হবে, কারণ অনেক বই অনেক কথা থাকে, অনেক জায়গায় অনেক ভুল থাকে। ওকে, 900 থেকে, সুকুমার সেনের মতে 900 থেকে 1350 হবে। 900 থেকে 1350, 950 থেকে 1350, 900 থেকে 1350 হবে। আপনারা একটা বই ফলো করবেন, আসলে বাজারে অনেকগুলা গাইড বই আছে, তো গাইড বইতে প্রচুর ভুল থাকে। হ্যাঁ, আহ, আসলে গাইড বইয়ে তো মান্না ভাই কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিল, আমার ভিডিওটা অনেক ভালো লাগছে, আমি নিজেও শেয়ার করছি যে গাইড বইগুলা কারা লেখে। গাইড বইগুলো আসলে কিছু, আর কিছু পেইডই আছে, এরা খালি বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে করে বইগুলো লেখে। এই কারণে অনেক জায়গায় অনেক ধরনের মানে ভুল থাকে। আমি একবার একটা বই হাতে পাইছিলাম যেখানে লাইক করলে, সরি, পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন, মানে ফেসবুকে যে এই পোস্টটা দিছে ওই লেখাটা শুদ্ধ কপি করে ওখানে বসাই দিছে, এটা কোনো, তার কোনো ইয়া নেই, সে ওটা উদ্দেশ্য প্রিন্ট বের করে বই বের করে ফেলছে, মানে কপি পেস্ট করছে তো করছে, এটা কোনো আহ, আর ইয়া রাখে নাই, ওটাতে চুরিটা এখানে ধরা পড়ে যায়। তো এই যে যে আপনারা একটা বই, মাহবুবুল আলমের একটা বই আছে, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, মাহবুবুল আলম বাংলা সাহিত্যের ইতিহাস। আপনারা যেহেতু বিসিএস দিবেন, সেই বইটা ফলো করলে আপনাদের জন্য খুবই ভালো হয়, বাংলা সাহিত্যের ইতিহাস। এই বইয়ের নিচে সব, ওকে, এই বইটার নিচে সব আপনার আর বাকি যত গাইড বই হাবি জাবি যা আছে এগুলো না পড়ে এই একটা বই ভালো করে আগাগোড়া পড়লে বাংলা সাহিত্যের ইতিহাসটা এখানে খুব সুন্দর করে গল্পের মতো করে অনেক ব্যাখ্যা করে, হ্যাঁ, ইয়ে করেছে। একটু মোটা বই, কিন্তু আপনি যে টপিকসটা যখন করবেন তখন এখান থেকে যখন আপনি ডিটেলস পড়ে নিবেন, দেখবেন যে অনেক ইনফরমেশন আপনি জানতে পারতেছেন। তো গাইড বইতে যেভাবে করছে ওটাতে অনেক ভুল থাকে। তো আমাদের চর্যাপদের আবিষ্কারের ইতিহাস তো জানলাম আমরা, চর্যাপদের কে আবিষ্কার করছে এটাও জানলাম, কবে কোথা থেকে প্রকাশিত হয়েছে সেটাও জানলাম। এবং আমরা এখন যেটা আলোচনা করব যে কোন, আচ্ছা, কোন রাজার আমলে, এটা কিন্তু আলোচনা করছি, কেউ কি বলতে পারবেন যে কোন রাজার আমলে শুরু হয়েছে এবং কোন রাজার আমলে শেষ হয়েছে? পাল আমলে শুরু হয়েছিল আর সেন আমলে সমাপ্তি। ভেরি গুড, তাহলে আপনি ক্লাসে মনোযোগ ছিলেন, বোঝা যাচ্ছে। এটা কে কে কথা বললেন, একটু নামটা জানতে পারি? সময় আক্তার বিথি। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা এখন চলে যাব যে চর্যাপদের কবি বা পদকর্তা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে 23 জন, ডক্টর সুকুমার সেনের মতে 24 জন। আমরা জানি যে এই পদকর্তা আছে। পদকর্তা মানে কি? আমরা এখানে যারা পদ লিখছে তাদেরকে বলা হয় মহাজন। হুম, মহাজন, তারপরে পাদো, হ্যাঁ, অথবা পা। এই পাদো মানে পাদ দেওয়া না, আবার অন্য কিছু না। আবার এই মহাজনটা ঘুষ সুদ খায় সেই মহাজন না। আবার এই পা মানে ঠ্যাং না। ওকে, এই মহাজন মানে আগে যারা পদকর্তা লিখতো বা পদ রচনা করতো তাদেরকে মহাজন বলতো, এবং তাদের নামের শেষে পাদও লেখা হতো, হ্যাঁ। এবং পাদটাকে আবার সংক্ষিপ্ত করে লেখা হচ্ছে যে কি, পা। তো, পদ থেকে পাদ কথাটা এসেছে। আবার এটা সংক্ষিপ্ত, পাদও সংক্ষিপ্ত হয়ে গেছে কি, পা। কানহো পা, কুকুরি পা, ভুসুকো পা, দুই পা, এভাবে আমরা বিভিন্ন ধরনের পদকর্তা দেখতে পাবো। তো এখানে তাদের দুইজনের মতভেদ হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আহ, এবং ইয়েতে একজন কবি আহ, উপস্থিতি নাই, হ্যাঁ। সেই সেই কবিটা, এই কারণে তাদের দুজনের মতভেদ তৈরি হয়েছে। তো আমরা এবং কবির পদকর্তাগণ নিয়ে আলোচনা করবো। আমরা জানি যে আর্যদেব, কঙ্কন, কঙ্কন পা, কম্বল পা, কানহ পা, কুকুরি পা, গুমুরি পা, এরকম করে বিভিন্ন ধরনের পা আছে। এতগুলা পা আপনাদের মাথায় থাকবে না, তা আপনারা শুধু কয়েকটা পা মনে রাখবেন, কয়েকজনের নাম বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছে কানহ পা, লুই পা, কুকুরি পা, ভুসুকু পা।
এই কয়েকজন আহ আহ আমাদের জন্য কি খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে এদেরকে নিয়ে প্রশ্নগুলো বেশি আসে, আর এদের লেখার ভিতরে আমরা বিভিন্ন কিছু ব্যতিক্রমী ধর্মী কিছু পাই। তার বিখ্যাত একটা বই ওটা তিনি সেখানে আলোচনা করেছেন। বইটার নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সং। এখানে তিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের যে ধর্মতত্ত্ব বিষয়টা আছে, সেই ধর্ম বিষয়টা নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন। তো এখানে আমরা জানি যে চর্যাপদের কিছু পদ আমরা পাই নাই, সেখানে 23 নম্বর পদটা অর্ধেক পাওয়া গেছে। তারপরে হচ্ছে 24, 25 এবং 48 নম্বর পদটা কি একদমই পাওয়া যায়নি। তো 23 নম্বর পদ অর্ধেক পাওয়া গেছে। তাহলে আমরা 46.5টা পদ আমরা পেয়েছি। সে 46.5-এর ভিতরে 23টা অর্ধেক, আর বাকি 24, 25 আর 48 একদমই কি পাওয়া যায়নি। তো যেসব পদ পাওয়া যায়নি সেটা হচ্ছে যে 23 নম্বর পদটা লিখছিল কি ভূসুকু পদ। 23 নম্বর পদটা লিখছে ভূসুকু পা, এই 24 নম্বর পদটা লিখছে কানহো পা। আপনারা একটু চাইলে নোট নিয়ে রাখতে পারেন। এবং 25 নম্বর পদটা লাগছে পা, এবং এই 48 নম্বর পদটা লিখছে কুকুরি পা। এই কুকুরি কি মানে বলতে পারেন? কুকুরি পা অর্থ কি কেউ বলতে পারবেন? কুকুরি মানে হচ্ছে যে মুরগি। ওকে, কুকুরি মানে হচ্ছে মুরগি। কানহো মানে হচ্ছে কৃষ্ণ। লুই মানে হচ্ছে রুই মাছ। ওকে, রুই মাছের যে রুই সেটা থেকে রুই। কানহো কৃষ্ণ। ওকে, আর ভুসুকু, ভুসুকু পা নিজেকে বাঙালি বলেছেন। বাঙালি, বাঙালি কেন বলেছেন? ভুসুকু, ভুসুকু বলার পিছনে কারণ আছে। ভূ ফর ভুক্তি, ভুক্তি, সুপর সুক্তি, আর কুফর কুটির। মানে এখানে আমাদের বাঙালি খাই দাই আর ঘুমাই। খায়, ভুক্তি মানে খাওয়া, সুক্তি মানে ঘুমানো, আর কুটির মানে ঘর। ঘরে খায় দেয় আর ঘুমি। বাঙালি কিন্তু মারাত্মক হোম সিকনেস মানুষ, হোম সিক মানুষ। তারা ঘর থেকে বেরোতে চায় না, খালি খায় দায় আর ঘুমাইতে চায়। তাহলে এই যে যে বাঙালি সত্তার একটা বিষয় এখানে ভুসুকা পার ভিতরে পাওয়া যায়। ভুসুকা পা কিন্তু একজন রাজপুত্র ছিল। পরবর্তীতে সে এই সাধনার জন্য এখানে ইয়েতে চলে আসে। তো এই ডিটেলস গুলো আপনারা, আমি একদম খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করলে ক্লাসটা একদমই বোরিং হয়ে যাবে। আপনারা আম, এগুলো এমনিতেই বইতে, বিভিন্ন বইতে আলোচনা করা আছে। ডক্টর মাহবুবুল হকের বইতে আরো সুন্দর করে আলোচনা করা আছে, আপনারা একটু পড়লেই সেটা বুঝতে পারবেন। তবে এই 3-4 জন সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবেন। এই কুপ্পা ব্যতিক্রম, তিনি কিন্তু একে তো নারী, তার আবার এবং তারা এটা হচ্ছে মুরগি। হ্যাঁ, তো তাই এটাকে আমরা কুকুরি পাখি অনেকে কি নারী হিসেবেও কি আহ বলে থাকেন, যে একমাত্র নারী পদকর্তা এই কুকুরিপা। আর কানহোপা কেন হচ্ছে? কানহোপা সবচেয়ে বেশি পদ লিখছেন, তিনি প্রায় 13টা পদ লিখছেন। দ্বিতীয় সর্বোচ্চ পদ লিখছে ভুসুকুপা, তিনি লিখছে 8টা পদ। তো এই যে যে ভুসুকুপার 8টা পদ, কানহোপার 13টা পদ, দুই পদ লিখছে, এবং দুই পাকে বলা হয় আদি কবি। দুই পা সবার আগে কি করছে? আমাদের আহ চর্যাপদের লেখা শুরু করে। আর যেহেতু কুকুরিপা নারী, এজন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের এই যে যে চর্যাপদ পদকর্তাগণ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, সেগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। আরো কোনো যদি বিষয় আলোচনা থাকে তাহলে সেটা আমাদেরকে বলবেন। এখন আসেন চর্যাপদের ভাষা নিয়ে আমরা আলোচনা করি। আমরা যে চর্যাপদ, যেটা নিয়ে আমরা এত বেশি করতেছি, চর্যাপদের ভাষা বিভিন্ন বইতে লেখাই থাকে শুধু চর্যাপদকে সান্ধ্যা ভাষা বলা হয়, বা সন্ধ্যা ভাষা বলা হয়, বা সন্ধ্যা, 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 সান্ধ্যা, সন্ধ্যা নানাভাবে বলা হয়ে থাকে। তো আমরা দেখি যে চর্যাপদের ভাষা, আমরা প্রাচীন যুগে, যেহেতু এটা প্রাচীন বাংলা ভাষা, অপরিণত, অপভ্রংশ, যেহেতু আমরা কেন এটা অপরিণত বলতেছি? কারণ এটা অপভ্রংশ। অপভ্রংশ মানে হচ্ছে যে সেটা মাত্র প্রাকৃত থেকে অপভ্রংশ আসতেছে। প্রাকৃত মানে কি?
এই প্রাকৃত মানে হচ্ছে যে মুখের ভাষা, মানুষের কি মুখের ভাষা। এই মুখের ভাষা চেঞ্জ হতে হতে বিকৃত হতে হতে একটা অপভ্রংশ ভাষাতে এসেছে, তখন এটা অপরিণত মাত্র তৈরি হচ্ছে। এই ভাষাতে চর্যার কবিরা কি করছে, তাদের ধর্মতত্ত্ব প্রতিফলনের চেষ্টা করছে। এই চর্যাপদের কবিদের ধর্মতত্ত্ব কি ছিল, তারা ছিল বৌদ্ধ সহজিয়া ধর্মাবলম্বী। বৌদ্ধ সহজিয়া, এই বৌদ্ধ সহজিয়াদের সাথে আমাদের বাউলদের একটা দারুণ মিল আছে। আমাদের কি মিল আছে, আমাদের বৌদ্ধ সহজিয়ারা আহ কি করলো, তারা দেহটাকে আহ, এবং বাউলরাও কি তাদের দেহতাত্ত্বিক সাধনাকে গুরুত্ব দিয়ে থাকে। তো এই যে যে দেহতাত্ত্বিক সাধনা, দেহতাত্ত্বিক বিষয়টার মিলটা আমরা এখানে দুজনের ভিতরে খুঁজে পাই। যেমন আমরা বাউলদের গানে দেখি যে কি এই এই যে খাঁচার ভিতর অতীন পাখি কেমনে আসে যায়, হ্যাঁ ধরতে পারলে মনোবেরি দিতাম তাহার গায়ে। অথবা বলছে বাড়ির পাশে আরশিনগর, আমি একদিনও দেখিলাম না তারে, আমি অপার হয়ে বসে আছি ওহে দহাময় লয়ে যাওয়া আমায়। এই যে যে বিভিন্ন কথাগুলো বলে, যে বাউলদের মূল ধর্মীয় ইয়াটা হচ্ছে দেহতাত্ত্বিক। তাদের বিশ্বাস যে সৃষ্টিকর্তা আমাদের দেহেই বসবাস করেন, আমরা তাকেই সেখানে কি খুঁজে পেতে পারি। তো এই যে সহজিয়ারাও এই দেহতাত্ত্বিক ধর্ম ইয়াটা ছিল। আমরা জানি যে প্রথমে গৌতম বুদ্ধ যে ছিল, সেখান থেকে বজ্রযান হীনযান দুইটা ইয়ে আসলো। এই হীনযানের ইয়ে থেকে আবার একটা ইয়ে করতে করতে সহজিয়া ইয়েটা আসলো। তো চর্যার ভাষা সাধারণ মানুষের মুখের ব্যবহৃত ভাষা। ভাষা সবসময় কি হয়, মুখ থেকে কোথায় আসে, কলমের কালিতে আসে। যদি প্রমোদ চৌধুরী বলছেন যে কি ভাষা মুখ থেকে কলমের কালিতে আসে, যদি কলমের কালি থেকে মুখে যাইতো তাহলে এটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারতো। যেমন আমাদের সংস্কৃত ভাষা, এটা মুখে বলার কোনো ভাষা না, এটা সম্পূর্ণরূপে লিখিত একটা ভাষা, এটা সম্পূর্ণরূপে কৃত্রিম একটা ভাষা। তো আমাদের চর্যার যে ভাষাগুলো আমরা দেখবো, যে চর্যার ভাষাতে সাধারণ মানুষের মুখের ভাষা ব্যবহৃত হয়েছে। প্রহেলিকাময় দার্শনিক গুণসম্পন্ন এই ভাষা কখনো যোগ সাধনা, কখনো তান্ত্রিক কায়া সাধনের গুরু সংকটের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই একে সন্ধ্যা ভাষাও বলে। যেমন আমরা বিভিন্ন এই ইয়া আছে, আপনারা দেখবেন যে আমাদের পুলিশরা বা ইয়ারা যখন ওয়্যারলেসে বলে চার্লি 1 চার্লি 2 এরকম করে কথা বলে, এগুলো কিন্তু কোড। এগুলো শুধু যারা আমাদের ওই নিরাপত্তা ইয়েতে আছেন তারাই শুধু কিন্তু এগুলো বুঝবেন, এগুলো বাইরে আর কেউ এগুলো কথাগুলো কোডগুলো বুঝতে পারবে না। তো এই যে এভাবে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলার ব্যাপারটা, বা আমরা অনেক সময় যে বিভিন্ন ধাঁধা দেখি বা বিভিন্ন সাংকেতিক চিহ্ন দেখি বা সাংকেতিক লেখা দেখি, হ্যাঁ সেখানেও এভাবে কি করা হয়, বিভিন্ন মেসেজ দেয়া হয়। ইনডিরেক্টলি কথাটা বলে বিভিন্ন মেসেজ দেয়া হয়। এটা যারা সত্যিকারের বা ওই একই লাইনের লোক, তারা ছাড়া আর কেউ এগুলো বুঝতে পারবে না। তো এই যে যে ভাষাটা আমরা কিছুটা বুঝতে পারি, কিছুটা বুঝতে পারি না। আমাদের সন্ধ্যা হলে যেরকম কিছু আলো থাকে, কিছু অন্ধকার থাকে, তেমন একটা মিক্স ইয়ে থাকে, সেজন্য এটা নাম হয়ে গেল আমাদের সন্ধ্যা ভাষা। তো এই সন্ধ্যা ভাষা চর্যার ভাষা গৌর অপভ্রংশের প্রভাব আমাদের এখানে আমরা স্পষ্ট রূপে দেখতে পাই। তাই কেউ কেউ এটাকে অপভ্রংশ প্রাচীন হিন্দি, মৈথিলি, উড়িয়া বা আসামি ভাষা বলেও কি দাবি করেন, কিন্তু সেই দাবিটা কিন্তু টিকে নাই। কেন টিকে নাই মনে আছে? ওই যে আমাদের ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি যে বিখ্যাত বইটা লিখলেন যে কি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তিনি সেখানে আমাদের বাংলা ভাষার ক্রিয়াপদ, সর্বনামের ব্যবহার, বিভক্তির ব্যবহার, তারপর বিভিন্ন ধরনের এই এক বচন বহু বচনের ব্যবহার, হ্যাঁ এগুলো দেখিয়ে কারক বিভক্তির ব্যবহার, এগুলা দিয়ে একদম ব্যাখ্যা করে করে বুঝালেন যে কি চর্যার ভাষা বাংলা ভাষারই প্রাচীনতম নিদর্শন। এই কারণে এটাকে নিয়ে আগে চর্যার ভাষা কিছু প্রবাদ প্রবচন কিন্তু আমরা দেখতে পাই। সে চর্যা প্রবাদ প্রবচনের ভিতরে আছে, যেমন মনে করেন আপনা মাংসে হরিণা বৈরী, হ্যাঁ তারপরে হচ্ছে দুহিলি দুধ কি ব্যান্টে সামায়। তারপরে এই যে আপনা মাংসে হরিণা বৈরী মানে কি, আপনা মাংসে হরিণা বৈরী মানে হচ্ছে যে নিজের মাংসের এই শরীর, হরিণের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নিজের মাংস। যেমন একজন ধনী লোকের সবচেয়ে বেশি বড় শত্রু কি, তার ধন সম্পদ। একটা মেয়ের সবচেয়ে বড় শত্রু কি, তার দেহ। হ্যাঁ, তো এই যে যে বিষয়গুলো আপনা মাংসে হরিণা বৈরী কিন্তু আমাদের বর্তমান সময়ের সাথেও একদমই প্রযোজ্য। দুহিলি দুধ কি ব্যান্টে সামায় মানে হাড়িত ভাত নাই নিতে আবেশি, মানে দোয়া দুধ কি হচ্ছে, আবার
আহ, ইয়েতে চলে যাচ্ছে, তো দুধের বাটে ফেরত চলে যাচ্ছে, মানে এটা একটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, মানে কোনোভাবেই আর কি মানে ইয়ে করা যাচ্ছে না, যেটা আশা করা হচ্ছে কাজ, সে কাজটা এই কাজটা করলে আমি এই কাজটা হবে সেটাও আশা করা যাচ্ছে না। তো চর্যাপদের এই যে বিভিন্ন বিষয় আসলে আমরা আলোচনা করলাম, ধর্মমত আলোচনা করলাম, চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করলাম, তারপরে এর বিভিন্ন পদকর্তা নিয়ে আলোচনা করলাম, প্রবাদ প্রবচন নিয়ে আলোচনা করলাম, চর্যাপদের ভাষা, এসব কিছুর বাদেও আমরা এখন প্রশ্ন আসতে পারে এটার যে একটা গান, এটার গানটা কিভাবে আমরা প্রমাণিত হলো যে এটা একটা গান। আমরা চর্যাপদের ভাষা যখন চর্যাপদ গুলো আমরা দেখবো, সেখানে দেখবেন যে ওখানে লেখা থাকে, বিভিন্ন রাগের উল্লেখ থাকে, এই রাগে গাইতে হবে। আমরা যারা গান জানি বা গান শিখি, যে এই গানগুলোর একটা বিভিন্ন ধরনের রাগ থাকে, হ্যাঁ, একটা বীর রসের জন্য এক ধরনের রাগ, আমাদের ইয়ার রসের জন্য এক ধরনের রাগ। এই যে যে রাগগুলো, আহ, সেটা আমাদের আহ, তারা বোঝায় দেয় যে এটা গানের সংকলন, এবং এর ছন্দটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। এখন প্রশ্ন আসতে পারে, স্যার ওই সময় কি কবিরা এই এত কিছু ছন্দ বিশ্লেষণ এই সেইগুলা জানতো? আসলে জানতো না। আমাদের সবচেয়ে বড় ছন্দ বিশ্লেষক হচ্ছে আমাদের কান। এই কান দিয়ে যখন আমরা একটা ছন্দ মিলাবো, হ্যাঁ, তখন সেটা কি হয়ে যায়, আমার কানের ছন্দ না মিললে কানেই কিন্তু কেটে কি হবে, ফট করে বেজে যাবে, আমাদের বিরক্ত লাগবে। তো এই যে যে ব্যাপারটা, তারা ওভাবেই মিলিয়ে মিলিয়ে কথাগুলো লিখেছে। আহ, এবং সেই লেখাতে এটা হয়তোবা তারা এত কিছু বিচার বিশ্লেষণ করেনি, কারণ তাদের উদ্দেশ্য কিন্তু সাহিত্য রচনা ছিল না। চর্যাকারদের যে উদ্দেশ্য ছিল যে কি, চর্যাকারদের উদ্দেশ্যই ছিল তারা তাদের পরবর্তী যে সাধক যারা আসবে, প্রজন্মের সাধক যারা আসবে, তাদের উদ্দেশ্যে তারা তাদের সাফল্যের রাস্তাটা বা পন্থাটা বলে যাওয়া। সম্পূর্ণ ধর্মীয় উদ্দেশ্যে লেখা, এটা কিন্তু সাহিত্যিক উদ্দেশ্যে রচিত কোনো কি না, গান না। হ্যাঁ, এখানে আমাদের পাঠকের মনোরঞ্জনের ব্যাপার নাই, পাঠকের ভালো লাগা খারাপ লাগার ব্যাপার নাই, সম্পূর্ণরূপে এটা তারা ধর্মীয় উদ্দেশ্যেই লিখেছে। এবং যারা লিখেছে তারা বিভিন্ন আহ অঞ্চলের মানুষ ছিল, তারা কিন্তু অনেকে বাংলা ভাষাভাষী ছিল, অনেকে নানা ধরনের বাংলাভাষী না হয়ে হিন্দি ভাষী ছিল, মিয়ানমারের ইয়ে থেকে ছিল, এরকম নানা জায়গার মানুষজন তারা ছিল, কিন্তু তারা লিখছে কোন ভাষাতে, এই বাংলা ভাষাতেই, অপভ্রংশ ভাষাতেই লিখেছে। এখন মনে করেন আমি সৌদি আরবে যাব ধর্মচর্চা করতে, তাই না? আমি ওখানে সৌদি আরবে গিয়ে আমি ইসলাম ধর্ম চর্চা করতে যাব, তো ওখানে আমার কোন ভাষাটাতে আলোচনা করতে হবে, চর্চা করতে হবে? অবশ্যই আরবি ভাষাতে আমাকে সব বিষয়ে দখল থাকতে হবে, তাই না? আমাকে তাই আবার আমি যদি এখন এই ইংল্যান্ডে পড়ালেখা করতে যাই, তাহলে আমাকে ইংল্যান্ডের ইংরেজি ভাষা জানা থাকা লাগবে। তো ঠিক তেমনি এই সাধকরা যখন বাংলায় এসেছিল, বাংলাতে যখন চর্যাগুলো লেখা হচ্ছিল, তারা এই অঞ্চলের মানুষের ভাষাটাকেই তারা তখন কি ওই ভাষাতেই লিখে গেছেন, এবং এই কারণেই বাংলাতেই তারা লিখেছেন। অন্য ভাষার কবি হলেও তারা লিখেছেন কি মূলত বাংলা ভাষাতেই লিখেছেন। তো আহ এই এই ছিল প্রাচীন যুগ নিয়ে আমাদের আলোচনা। প্রাচীন যুগের চর্যার ভাষা, চর্যার ধর্মতত্ত্ব, চর্যা আবিষ্কারের কাহিনী, চর্যার পদকর্তাগণ, চর্যার যে ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ, হ্যাঁ, রচয়িতা কারা, এসব কিছু আলোচনা করলাম। তো আপনাদের কি আরো কোনো কিছু যদি জানার থাকে, তাহলে আপনারা নিশ্চিন্ত মনে এখন প্রশ্ন করতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। এখানে আমার একটা প্রশ্ন ছিল যে 650 থেকে 1200 সাল পর্যন্ত লেখা হয়েছে, ভাষার কি কোনো পরিবর্তন হয় না এই সময়টাতে? ভেরি গুড কোয়েশ্চেন। 650 থেকে 1200 সাল পর্যন্ত লেখা হয়েছে, ভাষার কেন পরিবর্তন হয় নাই? তখন ভাষাটা মাত্র তৈরি হচ্ছে। হুম। এখন যেমন ভাষা নিয়ে আমরা আহ ইয়া করতেছি, এই সময়টাতে ভাষার পরিবর্তন হয়েছে খুবই সামান্য, মানে এত সামান্য যে সেটা আসলে ধর্তব্য না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আহ, তারা একটা বেসিক ভাষাতত্ত্ব নিয়ে তারা কিন্তু লিখেছে। তো আপনি মনে করেন এখন আমরা এই যে এখন যে কোরআন শরীফ পড়ি, হ্যাঁ,
সেই কোরআন শরীফের ভাষাটা কিন্তু সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে ভাষা ছিল সেই ভাষাতেই রয়ে গেছে। যদিও মৌখিক ভাষাটা অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমাদের লিটারারি টার্ম যখন আমরা লিখতে যাব বা আমাদের লেখনের ইয়েতে যখন লিখতে যাব, তখন কিন্তু সেখানে চেঞ্জ অনেক কম দেখা যায়, অনেক অল্প দেখা যায়। তো 650 থেকে 1200 সালের ভিতরে যে ভাষাতাত্ত্বিক পরিবর্তনটা হয়েছিল, ওটা আহ এত কম হয়েছে যে এটা আসলে আর ইয়ে হয় না। কারণ সাহিত্য তখন রচনা করতেছে কয়জন? এত 650 থেকে 1200 সাল, প্রায় 350 বছরের এক আহ 650 থেকে এতে 400-500 বছরের একটা ডিফারেন্স। এই 400-500 বছরের ভিতরে মাত্র একটা সাহিত্যিক নিদর্শন আমরা পাই। আর কোন সাহিত্যিক নিদর্শন কিন্তু আমরা পাচ্ছি না। তো এই কারণেই পরিবর্তনটা তেমন বেশি দেখা যায় না। এটা নিয়ে কেউ এখন পর্যন্ত কোনো, আমার জানা মতে কেউ কোনো আলোচনা করেনি। স্যার, ওই যে আধুনিক চর্যাপদ সম্পর্কে জানতে চাচ্ছি। আধুনিক চর্যাপদ নিয়ে অনেকে অনেক কথা বলতেছে। আসলে চর্যার উদ্দেশ্যটা কি? চর্যার উদ্দেশ্যটাই হচ্ছে মূলত কি করব, কি আচরণীয়, কি করা উচিত, কি করা অনুচিত, সেগুলো নিয়ে আলোচনা করা। তো আধুনিক যে এটাকে বলা হয় নব চর্যাপদ, তো চর্যাপদ যে 1200 সাল পর্যন্ত যে এটা ছিল, এর পরেও আরো অন্যান্য বৌদ্ধ সাধক ছিল না? তারা কি সাধনা করে নাই? তো তারা যে সাধনার যে ইয়েগুলো লিখে গেছে, সেগুলোকে আধুনিক চর্যাপদের ইয়েতে নেওয়া হয়েছে। কিন্তু আমাদের এই চর্যাপদটা এই কারণে গুরুত্বপূর্ণ যে, কারণ এটা প্রাচীনতম এবং নিদর্শন। এর আগে আমাদের এই যে আমাদের সাহিত্যের যুগ বিভাগটা কেমনে করা হয়েছে, সাহিত্যের যুগ বিভাগটা করা হয়েছে কিন্তু দেখবো যে এখানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা গেছে। রাজনৈতিক প্রেক্ষাপটটা কিরকম? আমরা প্রাচীন যুগে পাল সম্প্রদায়, সেন শাসনের পর্যন্ত হলো প্রাচীন যুগ। 1200 সাল থেকে ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত হলো মধ্যযুগ। হ্যাঁ, ব্রিটিশ শাসন 1800 সালে যখন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো, হ্যাঁ, বাংলাকে একাডেমিক পর্যায়ে 1801 সাল থেকে রচনা করা শুরু করা হলো, হ্যাঁ, তখন থেকে আমার আসলো এই আধুনিক যুগ। এই আধুনিক যুগের ভিতরে আবার আমরা পরিবর্তন দেখতে পাই। 1800 থেকে 1860 পর্যন্ত এক ধরনের বাংলা সাহিত্য দেখতে পেলাম। 1861 সালে যখন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্য রচনা করলেন, তখন আমরা দেখতে পেলাম বাংলা সাহিত্যের আরেকটা অত্যাধুনিক, উত্তর আধুনিক যুগ। সেই যুগের পরে আবার দেখলাম 1930 সালে এসে আবার একটা পরিবর্তন হয়েছে, 30-এর কবিদেরকে আমরা দেখতে পেলাম। এরপর আবার দেখলাম 47-এর আগে এক ধরনের সাহিত্য, 47-এর পরে এক ধরনের সাহিত্য, মুক্তিযুদ্ধের আগে এক ধরনের সাহিত্য, মুক্তিযুদ্ধের পরে এক ধরনের সাহিত্য। এরকম করে কিন্তু আমরা বিভিন্ন প্রেক্ষাপট আলোচনা করলে দেখতে পাই যে এই যে আমাদের আমাদের এখানে যে মূল পাঠ্য ছিল বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, এখানে ওই 1200 সাল পর্যন্ত ইকতারউদ্দিন বখতিয়ার আসার আগ মুহূর্ত পর্যন্ত এই ইয়েটাকে ধরে হলো। এখানে আরেকটা ব্যাপার ছিল যে মুসলিম শাসকরা আসার আগে অন্যান্য শাসকরা বাংলাকে এতটা গুরুত্ব দেয়নি। আমরা মুসলিম শাসকদেরকে পরবর্তী পর্যায়ে দেখি যে তারা রামায়ণের অনুবাদ করতেছে, মহাভারতের অনুবাদ করতেছে, বিভিন্ন পুরাণের অনুবাদ করতেছে। এই অনুবাদ থেকে তারা কিন্তু বাংলার মানুষের কালচার, বাংলার মানুষের পৃষ্ঠপোষকতা করে গেছে এইসব ইয়া করার জন্য। তো এই যে তখন যে বাংলাটাকে যে রাষ্ট্রীয় যে একটা পৃষ্ঠপোষকতার ব্যাপার ছিল, সেটা আগে পাওয়া যায়নি। তাই এই সময়ে মুসলিম শাসনরা আসার ফলে যেভাবে বাংলার বিকাশটা হয়েছে, এটা কিন্তু এর আগে কিন্তু হয়নি। এর আগে যা হয়েছিল সম্পূর্ণ নিজের ইচ্ছায় একজন সাধক সম্পূর্ণ নিজের থেকে নিজের ইয়ে করে কাজটা করে গেছে। এটা কিন্তু সে এটার জন্য টাকা পয়সা পায় না বা কোনো অন্য কোনো ধরনের প্রণোদনা সে পায় নাই। এই কারণে ওইটাকে এত বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। এই নবপর্যায়ে যে আমাদের আছে যে বিভিন্ন ধরনের সাহিত্যিক ইয়েগুলো আছে, সেই বলা হচ্ছে ওইটাকে নব্য চর্চা। কিন্তু নব্য চর্চা আমাদের অতটা গুরুত্বপূর্ণ না। কারণটা হচ্ছে যে এখানে আমাদের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করতে গেলে আমরা দেখবো যে এই চর্চাগুলোতে আমাদের আধুনিক ভাষার অনেক বিষয় আসে চলে আসছে। এখনো অনেকে লিখতে পারে না, এখনো অনেকে বৈষ্ণব পদাবলী লেখার চেষ্টা করতেছে, এখনো অনেকে মঙ্গল কাব্য লেখার চেষ্টা করতেছে, এরকমও আছে। তো সেই হিসেবে নব পর্যায়ে যে আমাদের যে চর্যাপদগুলো আছে, সেগুলো অতটা গুরুত্বপূর্ণ না আমি মনে করি। কারণ এখানে আমাদের ওই মূল ভাষাতাত্ত্বিক বিষয়টা এখানে উঠে আসেনি। আমাদের কিন্তু চর্যাপদের মূল এটা ছিল অপভ্রংশ ভাষা থেকে আসছে, প্রাকৃত ভাষা থেকে পরে অপভ্রংশ ভাষার যে একটা ডকুমেন্টস, এই ডকুমেন্টেশনটা হচ্ছে আমাদের চর্যাপদ।
ভেরি গুড। আর কারো কোনো কোয়েশ্চেন স্যার আছে? আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার এই যে চর্যাপদের যে কবিরা আছে প্রায় 23 বা 24 জনের মতো, তো সবাই তো আলাদা আলাদা করে তাদের চর্যা কবিতাগুলো লিখছে। তো এইসব কবিতাগুলো সবাই যেহেতু আলাদা আলাদা করে লিখছে, এটা একটা পুঁথিতে কিভাবে নেপালে গেল এবং কিভাবে পাওয়া গেল একটা পুঁথি? এগুলো একটা ইয়াতে কিভাবে নেপালে গেল? আচ্ছা, আপনি আমরা একটা আসলে এটাকে কিভাবে ইয়ে করি যে নেপালে তো কেন গেছে এটা আমরা আলোচনা করছি, যে চর্যার যে ইয়েটা হয়েছে সেন আমলে, বা আমরা যখন বর্ণপ্রথা বা নানা ধরনের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা এখানে সেফ মনে না করায় নেপালে চলে যায়। তো এখন আপনি এই যে যে একটা সংকলন ইয়ে করবেন না, একটা জায়গায় আপনি যখন যাবেন সেই সংকলনটাকে ওভাবে ক্লাসিফিকেশন করে রাখবেন না। আপনি যে বিভিন্ন নোটস তৈরি করেন, নোটসটা এভাবে তৈরি করে রাখবেন না আপনি, বা আপনার যে লাইব্রেরিতে যে আপনার বইগুলো থাকে বইগুলো আপনি কিভাবে সাজায় রাখেন। তো এখানে যে যারা সাধক ছিল তারা যে সাধন সঙ্গীত ইয়ে করছে, আমরা কিন্তু জানি যে এটা সাধন সঙ্গীত। তো সাধন সঙ্গীতটা অবশ্যই গাওয়া হয়েছে। তো যেহেতু গাওয়া হয়েছে, নতুন যারা সাধক তাদের উদ্দেশ্যে যখন এটা গাওয়া হচ্ছিল, হ্যাঁ, এটা তো তারা ওভাবেই ক্লাস মানে সাজায় রাখছে, এবং ওখান থেকে আমরা সংকলনটা পেয়েছি। আমরা না, মানে হরপ্রসাদ শাস্ত্রী সংকলনটা ওভাবেই পেয়েছে। কথাটা বোঝা গেল? জি স্যার। আর কোনো প্রশ্ন? ভালো, আপনাদের প্রশ্ন শুনে ভালো লাগতেছে। অনেক ডিপ থেকে আপনারা কোশ্চেন করতেছেন। আপনারা ইনশাল্লাহ আপনাদের হবে। তো এভাবে ডিপলি পড়ালেখা করতে হবে বিসিএস এর জন্য, কিন্তু হালকা পাতলা উপর দুপুরে পড়ে গেলে হবে না। অনেক ডিপলি, মানে মনে রাখতে হবে যে গত বছর যে প্রশ্ন আসছে এই বছর কিন্তু সেই প্রশ্ন আসবে না। সেই হিসেবে যদি আপনারা এভাবে পড়েন, আরো ডিপ একদম গভীর থেকে গভীরে রত্ন সন্ধান করতে যান, তাহলে কিন্তু এখানে অনেক কিছু আপনারা করতে পারবেন। এই বিষয়টা আপনাদের ভিতরে ভালো করে ইয়ে হবে। তো ঠিক আছে, তাহলে আপনাদের মনে আর কারো কোনো প্রশ্ন নেই, আমি তাহলে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।